সুগার বুকের সাথে মাথাটাকে এত শক্ত করে চেপে ধরে রেখেছিল যে সে চাইলেও নড়তে পারেনি। অ্যানাউন্সমেন্টের তীব্র আওয়াজে যখন জিমিন ধরপড় করে উঠল, তখন সুগার দাঁত মুখ খিচিয়ে নিয়েছিল। ব্লাডি বিচ, ভয় পেও না মীরা, এই তো আমি, দাঁড়াও, কে এত জোরে অ্যানাউন্সমেন্ট করলো, ওকে দেখে আসছি। এই বলে সুগা উঠতে গেলে জিমিন তার হাত ধরে থামিয়ে দেয়। যেতে হবে না, এই বলে, প্লিজ যাবেন না। আর ওনাদের কোনো দোষ নেই, কারণ তাদের কাজ এটা। আমি ছোটবেলা থেকেই একটু আওয়াজে ধরপড়ে করে উঠি। ছোটবেলা থেকেই আমার এটা বাজে একটা অভ্যাস। আচমকা আমি কোনো কিছু মেনে নিতে পারি না। জিমিন বলল, রিল্যাক্স মীরা, you do not need to explain yourself to me. I know everything about you, but I do not want need anyone to hurt you. সুগা হিসিয়ে বলল, যেমন আচমকা আপনি এসেছেন এটা যে আমি মেনে নিতে পারছি না। মিন ইয়ঙ্গি সুগা, জিমিন বিড়বিড় করে বলল। সুগা জিমিনের হাত ধরে টেনে নিয়ে নামছে। এয়ারপোর্টে সব কাজ সেরে দুজনে বের হলো তখন এয়ারপোর্টের সামনে একটা বিশাল মার্সিডিজ দাঁড়িয়ে আছে। সুগা জিমিনকে নিয়ে তার আলিশান মার্সিডিজের মাঝে বসলো। তথাপি সে বুঝলো যে সে নিজে ড্রাইভ করবে। গাড়ি চালাতে শুরু করলো। মীরা তার এক হাতের ভাঁজে আর অন্য হাতে সুগা দক্ষভাবে ড্রাইভ করছে। জিমিন সিটে হেলান দিয়েছে। মাথাটা কেমন বিশ্রীভাবে ব্যথা করছে তার। জিহুপের হাতে তার মেয়ের রেখে যাওয়া শেষ চিঠি। জ্ঞান ফিরে সে নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করেছিল। তখন বেশ অবাক হয়েছিল। পরক্ষণে জিমিনের কথা মনে হতেই উনি হন্তদন্ত হয়ে জিমিনের রুমে গেছিল, কিন্তু খুঁজে পায়নি। পুরো বাড়ির প্রতিটা রুম তিনি বারবার খুঁজেছিলেন, এই ভেবে যে তার মেয়ে হয়তো ছোটবেলার মতো লুকোচুরি খেলছে। জিমিন এইভাবে লুকোতো আর জিহুপ তাকে খুঁজে বের করতো। কিন্তু আজ তার মেয়ে সত্যি বাস্তবে লুকোচুরি খেলতে চলে গিয়েছে। এত খুঁজেও যখন জিহুপ জিমিনকে পেল না, তখন ক্লান্ত শরীরটা নিয়ে ডাইনিং এর চেয়ারে নিজের শরীরটাকে এলিয়ে দিল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তখন সে জগ থেকে পানি ঢেলে পানি নেওয়ার সময় তার পকেট থেকে একটা কাগজ পড়ে যায়। পানির গ্লাসটা রেখে সে কাগজটা খুলে চেয়ারে বসলো পড়ার জন্য। চিঠিটা পড়া শেষ করে উনি যখন নিচের দিকে যাচ্ছে, তখন ওনার ভেতরে টুকরে কেঁদে উঠেছে। যখন শেষ হলো তখন তার মনে হচ্ছে বুকের ওপর কেউ হাজার মনের পাথর বসিয়ে দিয়েছে। পুতুল পুতুল খেলতে বলে তার নাম যে রেখেছিল পুতুল কন্যা, আর সেই তার ঘরের পুতুলকে অন্য ঘরে কেউ নিয়ে চলে গেল। জিমিনের যে মিছি সান্ত্বনা ছিল যে বুঝতে পারছে কোথাও যাবে, কিভাবে খুঁজবে তার পুতুলকে। তবে তার অন্তঃবিশ্বাস তার পুতুল কন্যা যেখানেই থাকুক না কেন তার সাথে অবশ্যই যোগাযোগ করবে। চিঠিটা বুকে নিয়ে জিহুপ চিল্লিয়ে কাঁদতে শুরু করলো। কথায় আছে না, যে পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু বাবারা কাঁদে। গাড়ি নিয়ে থামলো লন্ডনের সবচেয়ে ধনী এলাকা কেনসিংটনে। কেনসিংটনের প্যালেসের সামনে এসে থামলো সুগা। জিমিন চোখ বন্ধ থাকা অবস্থায় তার বাবার শুকনো মুখটা ভেসে উঠল। তার বাবা অফিস থেকে ফেরার সময় রোডে কেমন ঘেমে নিয়ে আসতো, তখন জিমিন দৌড়ে গিয়ে তার বাবার জন্য পানি নিয়ে আসতো। বাবা আর মেয়ের সংসারটা ছিল একদম ছোট আর গোছানো, সুখের শান্ত ছিল না। হুট করে একটা তুফান এসে সব ছড়ছাড় করে দিল। বুকের পাশটা কেমন চিনচিনে ব্যথা করছে। কই এত কিছুর মাঝেও একবারও গায়ের স্মৃতি একটু তাড়া দেয়নি তাকে। জিমিন চোখ বন্ধ অবস্থায় বুঝলো যে সে শূন্যে ভাসছে। ঝট করে চোখ খুলে দেখলো সুগা তাকে কোলে করে নিয়ে বিশাল বাড়ির দরজা দিয়ে ভিতরের দিকে এগোচ্ছে। চারিদিকে ঝলমলে পরিবেশ আর শান্ত, কোনো হইচই নেই। জিমিন নামার জন্য ছটফট করলে সুগা তার দিকে তাকায়। সুগার এমন তাকানো জিমিনকে আটকে দেয় সবকিছু করতে। আসলে আমার মাইগ্রেনের সমস্যা আছে, জার্নি করতে পারি না, আপনি নামান, আমি হাঁটতে পারবো, জিমিন মিনমিন করে বলল।
সুগা কিছু বলল না। বাড়ির মেইন দরজা দিয়ে ভেতরে জিমিনকে কোলে করে নিয়ে গেল। কিন্তু ভেতরে ঢুকে জিমিন প্রথমে যা অনুভব করলো তা হলো বাড়ির লিভিং রুমটা প্রচন্ড ঠান্ডা। এসি মনে হয় ফুল পাওয়ারে দেয়া রয়েছে। আশেপাশে দেখে জিমিন অবাক হলো, কারণ সুগার এটি অ্যাটিটিউড আর অনেক বেশি রিচ। ঘরের প্রতিটা জিনিস খুব দামি, দেয়ালে টানানো প্রতিটা জিনিস খুব সুন্দর, চারিদিকে কত নামি দামি শোপিস। কিন্তু বাড়ির ভেতরে কাউকে দেখা গেল না। এত বড় বাড়িতে সে কি একা থাকে? জিমিনের মনে প্রশ্ন জাগলো। সুগা জিমিনকে কোলে করে সিঁড়ি বেয়ে একটা দোতলা রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিল। সুগা যখন সিঁড়ি দিয়ে জিমিনকে উপরে উঠছিল তখন তার কষ্ট হবে বলে জিমিন তাকে নামিয়ে দিতে বলেছিল, কিন্তু সুগা শোনেনি। আমার ওজন 59 কেজি আর আমি প্রতিদিন 200 পুশ আপ করি, 5 কেজি করে ডাম্বল ওঠাই আর নামাই। এমন অনেক ভারী কিছু আমি জিমে উঠিয়েছি, সে তুলনায় তুমি কিছু না। আর তোমাকে সেখানে তুলতে আমার কষ্ট হবে? তুমি আমার মীরা, তোমাকে কষ্ট যেন ছুঁতে না পারে সেটার দিকে আমি সবসময় খেয়াল রাখবো। কষ্ট হতে তোমাকে দেবই না। 7 বছর ধরে শুধু তোমাকে স্বপ্নে পেয়েছি। তোমাকে না ছুঁতে পারার অসুখ আমাকে প্রতিদিন একটু একটু করে জ্বালিয়ে কষ্ট দিত, কিন্তু এখন তোমাকে পেয়েছি। I do not want to lose you. I need you every single moment in my life. সুগা হিসিয়ে বলে জিমিনের কাঁধে একটা চুমু দিয়ে কুটুস করে একটা কামড় দিল। একই তো সুগার হিসিয়ে কথা জিমিনের শরীরের পশমের উপর কাটা দিয়ে উঠেছে, আর তার এখন যা করলো তাতে সে শখ যেমন হয়েছে তেমন নতুন আলাদা অনুভূতির সাথে পরিচিত হয়েছে। জিমিন শক্ত করে বিছানার চাদর খামচে ধরে। অনুভূতি কখন কার জন্য কোন সময় কিভাবে তৈরি হয় তা আমরা কেউ জানি না। একটা প্রশ্ন জিজ্ঞেস করি? জিমিন ঠোঁট মুখ খিচে বলল। সুগা তখনও জিমিনের কাঁধে নিজের ওষ্ঠদ্বয় ঠেকিয়ে রেখেছে। জিমিন সুগা জিমিনের কাঁধে নিজের ওষ্ঠদ্বয় রেখেই আওয়াজ করল। কখনো কোনো ছেলের সংস্পর্শে জিমিন আসেনি, আর না সুগা কোনো মেয়ের সংস্পর্শে এসেছে। দুজন দুজনের কাছে নতুন অনুভূতির অভিজ্ঞতার সাথে পরিচয় হচ্ছে। জিমিনের কাছে অস্বস্তিকর লাগছে এরকমটা, কিন্তু সুগার কাছে ততটাই শান্তি প্রিয় মনে হচ্ছে তার মীরার কাছে নিজেকে বিলীন করাটা। আপনি কিভাবে আমার পাসপোর্ট এত দ্রুত করলেন? জিমিন আমতা আমতা করে জিজ্ঞেস করলো। সুগা এমনিতেও তার কাঁধে নিজের ঠোঁটের লাগিয়ে রেখেছিল, যার জন্য জিমিনের কথাগুলো গলাতেই আটকে যাচ্ছিল। I will tell you, but I need something for you. সুগা কাঁধে আরেকটা কামড় দিয়ে কথাগুলো বলল। কিছু জিজ্ঞেস করলেই আপনার কিছু চাই? এখন মনে হচ্ছে জিজ্ঞেস করে বিপদে পড়েছি। জিমিন বিড়বিড় করে বলল। স্টপ টকিং টু ইয়োরসেলফ মীরা। সুগা ভ্রু জোড়া কুঁচকে বলল। আচ্ছা কি লাগবে বলুন, আমার কাছে কিছু নেই আপনাকে দেওয়ার মতো। জিমিন দীর্ঘশ্বাস ফেলে বলল। আই নিড ইউ। তোমার আত্মার সাথে আমার আত্মার শিরায় শিরায় মিলিয়ে দিতে চাই। প্রতি পশম যেন তোমাকে দেখে কাঁটা দিয়ে ওঠে। তোমার ঠোঁট উল্টানোর স্বভাবটা আমার মনের এদিক সেদিক করে দেয়। তোমার চোখের পানি দেখলে আমার হৃদয়ের মাঝে রক্তক্ষরণ হয়। আমি তোমাকে হারাতে চাই, তোমার মাঝে এতটা মিশে যেতে চাই, আর তোমাকেও নিজের সাথে পিষে ফেলতে চাই। সুগার জিমিনের কানে এমন হিসিয়ে বলল। পিষে ফেলতে চাই কথাটা শুনে জিমিনের এক প্রকার আত্মাকে উঠে বড় বড় চোখ করে তাকিয়ে আছে সে। এরকম মিশ্রিত ভালোবাসার কথা শুনে হুট করে মাঝখান দিয়ে ঘূর্ণিঝড়ের মতো বাতাস দিল তো অবাক হবেই। মানে? জিমিন এক প্রকার তোতলে বলল। লিসেন মীরা। সুগা একটু মুচকি হেসে বলল। হাসিটা একটু রহস্যজনকই লাগছিল জিমিনের কাছে। আমাকে তুমি বলে ডাকতে হবে, আর আমি যা বলবো তা শুনতে হবে, আর অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
সুগা শ্বাস ফেলে জিমিনের আরেকটু কাছে এগিয়ে বলল। জিমিনের কাছে সুগার এগোনোটা ভড়কে দিল যখন, তখনই সুগা তাকে তার দিকে টেনে শক্ত করে তার কোমর ধরল। কি করছেন কি, ছাড়ুন, জিমিন বলল। আগে তুমি বলো, সুগা জিমিনের নাকে নিজের নাক ঘষে বলল। এইভাবে হুট করে তুমি বলতে পারি না, আমি চেষ্টা করব, জিমিন বলল। সুগার মাথার তাপ করে মনে হচ্ছে আগুন জ্বলে গেল। সে জিমিনকে বেডে শুয়ে তার উপর নিজের সমস্ত ভর দিয়ে দিল। জিমিনের হাত দুটোকে নিজের হাতের মাঝে শক্ত করে নিয়ে নিল। সুগার এমন হুট করে এরকম কাজ করাতে জিমিন অনেকটাই ভড়কে গেছে। বুকটা দুরু দুরু করছে, হার্টবিট খুব জোরে চলাচল করছে। তোমাকে পারতেই হবে, তুমি বলে ডাকতেই হবে। আই ওয়ান্ট ইউ অনলি মীরা। তোমার কোনো কিছুর ভাগ 0% আমি কাউকে দিতে চাই না। সুগার এমন আচরণটা, এমন আওয়াজটা কেমন যেন কড়া ভাবে লাগলো জিমিনের কাছে। একে তো সুগার ভর জিমিনের ওপরে, তার উপর সুগার হুট করে বিহেভিয়ার চেঞ্জ হওয়াটা জিমিনকে বেশ ভয় পাওয়াচ্ছে। সংযোগ করতে নিজেকে বারবার, তাই সুগার অস্তিত্বের সাথে মীরা মিশে আছে, অর্থাৎ সে মিশে আছে এটাতে তার সন্দেহ নেই। তার সব কিছুতেই মীরাকে দরকার, না হলে সে দুনিয়াকে ঝাঁঝরা করে দেবে, তাতেও কোনো সন্দেহ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো, জিমিন সুগার মেজাজ ঘোরানোর জন্য বলল। দ্যাটস লাইক মাই মীরা। সুগা কথাটা বলে জিমিনের বুকের উপর থেকে তার ওড়নাটা টান মেরে নিচে ফেলে দিল। জিমিনের বুকের উপরে মাথা দিয়ে সুগা চোখ দুটোকে বন্ধ করে নিল। জিমিন চোখ মুখ কামড়ে শুয়ে আছে। এখন কিছু করলে বিপদ ডেকে আনা হবে। তোমাকে যখন সেদিন আমি রাস্তায় দেখি, যে এটা আমার সাথে ধাক্কা খেয়ে তুমি নিচে পড়ে গেছিলে, তখনই আমার শিরা দণ্ডতে হালকা শীতল স্রোত বয়ে গেছিল। তোমার শরীর থেকে সেই স্মেলটা পেয়েছিলাম, যেটা আমি প্রতিনিয়ত স্বপ্নে পেতাম। আর এই স্মেলটা তোমার সাথে দেখা হওয়ার আগে একটা ঘরে ভুল করে ঢুকে গেছিলাম। পাগলের মতো হন্য হয়ে খুঁজেছি তোমাকে, কিন্তু পাইনি। পরে যখন তোমার দেখা পেলাম, আমার মীরাকে পেলাম, তখন সবকিছু মনে হচ্ছে পেয়ে গেছিলাম। কিন্তু তোমার কাছে গেলে তুমি আমার কাছ থেকে ভয়ে দূরে সরে যেতে। পরে ডাক্তার স্মিথ এসে আমাকে নিয়ে যায় বেহুশ করে। এই নিয়ে তার সাথে আমার অনেক ঝগড়া হয়েছে। সুগা এক নাগাড়ে কথাগুলো বলল। এরপর লন্ডন থেকে তোমার ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছি। তোমার ইউনিভার্সিটি থেকে তোমার ছবি আর তোমার সার্টিফিকেট আমি 1 সপ্তাহের মাঝে কালেক্ট করে সবকিছু জমা দিয়ে পাসপোর্ট এর কাজ শুরু করে দিই। আর বাকি ছিল তোমার ফিঙ্গারপ্রিন্ট, যেটা তোমার সাথে প্রথম মিট হয়ে তোমার বেহুশ অবস্থায় নিয়ে নিয়েছিলাম। আর এত জলদি পাসপোর্ট আর ভিসা করা এই মিনি অঙ্গি সুগার কাছে চুটকির মতো। চোখের সামনে প্রকাশ না করতেই আমার সমস্ত জিনিস হাজির হয়ে যায়। আর সেখানে তুমি আমার লাইফ মীরা। আমার লাইফকে আমি আমার কাছ থেকে আর কতদিনই দূরে সরিয়ে রাখবো বলো তুমি? তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, ইভেন পিষেও ফেলতে পারি। অ্যান্ড ইউ টু অ্যাকসেপ্ট দ্যাট ইউ হ্যাভ টু উইথ মি। ইউ ওয়ান্ট আর নট। সুগা বলল কথাগুলো। জিমিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সুগার দিকে, কারণ এমন কথা শুনে সে তার পুরো জীবনে কোনোদিন শোনেনি, এবং এমন কথা শুনে সে খুব কমই ঝটকা খেয়েছে। কি করে পারিনি? তোমাকে আমার কাছে থাকতে হবে। আমার পাগলামি তোমার প্রতি, সেটা তোমাকে মানতে হবে। আমার ভালোবাসাতে তোমাকে পিষে ফেলতে চাই। আর যে ভালোবাসা আমাদের মাঝখানে আসবে, তাকে আমি পিষে ফেলবো। অ্যান্ড মার্ক মাই ওয়ান্টস। সুগা কথাটা বলে জিমিনের কামিজের নিচে হাত ঢুকালো। জিমিন জোরে চিৎকার করে বলল, বেবি প্লিজ, আই এম নট প্রিপেয়ার ফর দিস, গিভ মি সাম টাইম। জিমিন ভয়ে হড়বড় করে বলল।
সুগা শ্বাস ফেললো, কিন্তু তার হাত সরালো না কোমরের থেকে। কামিজের নিচের থেকে হাত বের করে জিমিনের কোমরে হালকা চাপ দিল। এখন ফ্রেশ হও, কাবাডি সব ড্রেস রাখা আছে, নিয়ে যাও। তোমার বডি ইন্টারনালে যা লাগে সেটাও আছে। আই থিঙ্ক আমার অনুমান করা তোমার বডি শেপই অনুযায়ী জিনিস নিতে ভুল হবে না। সুগা জিমিনের গলায় হালকা কামড় দিয়ে বলল। জিমিন একে তো লজ্জায় পাচ্ছে সুগার এমন ব্যবহারে, তার উপর এখন এই সব বেশরম কথাবার্তা কিভাবে বলছে। ইন্টারনাল জিনিসের কথা। অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আর পরে রইল কামড়। যখনই সুযোগ পাচ্ছে তখনই কামড় দিচ্ছে। সুগা জিমিনের উপর থেকে উঠে তাকে দাঁড় করিয়ে কবাডির কাছে নিয়ে গেল। জিমিন ওইভাবে থম মেরে রয়েছে। হুট করে তার বাবার কথা খুব মনে পড়ছে। কি করছে, কেমন আছে, সব মিলিয়ে তার বুকের ভেতরে দলা পাকিয়ে কান্না আসছে। তার বুকের ভেতরে হু হু করছে। রুমে তো ফোন নেই যে বাবাকে ফোন করবে। চোখের কোণে একপাশে পানি জমেছিল, তা মুছে নিল সে। কাবার্ড খুলে দেখলো সব তার টেস্ট অনুযায়ী পোশাক, কিন্তু নাইটি সেটা বের করে সামনে এনে দেখলো এবং নিজেই লজ্জা পেয়ে গেল। এত ছোট ড্রেস কিভাবে পরবে সে? জিমিন দেখে তো চোখ মুখ কুচকে নাইটিটাকে কাবার্ডের ভেতরে রেখে একটা জামা আর টাওয়েল নিয়ে চলে গেল। ঝর্ণার পানি সারা শরীরে বয়ে পড়ছে, সেই সাথে জিমিনের চোখ দিয়ে অশ্রুও পড়ছে। চোখগুলো আজ ভীষণ ক্লান্ত। একদিনে কত কি হয়ে গেল। কাল এই সময় বাবার সামনে ছিল, আর আজ এই সময় বাবার কাছ থেকে কত শত হাজার মাইল দূরে। গোসল করতে করতে দরজায় ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙলো জিমিনের। তাড়াহুড়ো করে ঝর্ণা বন্ধ করলো। মীরা, এতক্ষণ কি করছো? ঠিক আছো? ওপেন দ্য ডোর। মীরা এই বলে সুগা দরজা ধাক্কাচ্ছে। শান্তিতে কি গোসলও করতে দেবে না এই লোকটা? এইরকম অদ্ভুত কেন ইনি? কোন লোকের পাল্লায় যে আমি পড়েছি, জিমিন মনে মনে ভাবছে। জিমিন কোন রকমে জামাটা পরে বের হলো। চুল এখনো জিমিনের কামিজের নিচে আছে, ভিজা চুল পুরো পিঠটাকে ভিজিয়ে দিচ্ছে। কিন্তু তার এই মুহূর্তে দরজার ওপাশে মানুষটাকে থামানোটা জরুরি, এই জন্য তাড়াহুড়ো করে বের হয়ে গেছে। জামাটা একটা পুরো পারফেক্ট সাইজ, তার গায়ে সেট হয়ে আছে। মনে হচ্ছে জামাটা তার জন্যই তৈরি করা হয়েছে। ইন্টারনালের ফিটিং গুলো পারফেক্ট। অবাকের ওপর অবাক হলো জিমিন। তার ক্লান্তি এসে গেছে। তার বোঝা উচিত ছিল যে তার কপালে এমন একজনকে সেট করেছে যে তার ভাবনার গহনের সব কাজ করে ফেলে। জিমিন তাড়াহুড়ো করে বের হয়ে আসলো, জামাটা পরে টাওয়েলে গায়ের উপর জড়িয়ে নিয়েছে। সুগা এতক্ষণ উত্তেজিত হয়েছিল, এখন তার মীরাকে বের হতে দেখে কেমন শান্ত হয়ে গেল এক নিমিষের মধ্যেই। জিমিনের দিকে তাকিয়ে আছে সুগা। সে শুকনো একটা ঢোক গিলল। তার মীরাকে তার কাছে সবচেয়ে বেশি স্নিগ্ধ লাগছে এখন।